হয়ে গেছে তাদের পূর্ণ তালিকা করে যথাযথভাবে পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। পলিথিন ব্যাগ বা গাড়ির হর্ন নিষিদ্ধ করার চেয়ে এই কাজটি সরকারের অগ্রাধিকার তালিকায় এগিয়ে থাকবে বলে আমরা আশা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কারো প্রতিপক্ষ নয়, বরং আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র। আজকের এই মিডিয়া ব্রিফিং থেকে আমরা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা মহলের হতাশা এবং দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রস্তাবনা তুলে ধরব, যাতে আগামীর দিনগুলোতে বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর পথকে সুগম করতে পারবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই। দেশের ব্যাংকিং সেক্টর যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে আর্থিক খাত শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ নয়। লিজিং কোম্পানি, বীমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকিং, বিশেষায়িত ব্যাংক এবং পুঁজিবাজারের সর্বক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যে লুটপাট চালিয়েছে, তার কালো থাবা থেকে দেশকে মুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডে যে সীমাহীন দুর্নীতি হয়েছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে দুদককে নির্দেশনা প্রদান করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে নাই। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়া গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত মেসেজকে বাস্তবায়ন করতে হলে সরকারকে দেশে বিদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মসংস্থান তৈরির পথকে সুগম করে যেতে হবে। সেটা না হলে কোনো সংস্কারই সুশাসন নিশ্চিত করতে পারবে না। দেশের পুঁজিবাজারে চলছে ব্যাপক রক্তক্ষরণ। গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 26,596 কোটি টাকা, যা গত 15 বছরের ধারাবাহিক লুটতরাজের ফল। পুঁজিবাজারের প্রকৃত অবস্থা ঢেকে রাখতে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস আরোপের যে সংস্কৃতি ছিল, এখন সেটা না থাকায় এর প্রকৃত দুরবস্থা স্পষ্ট হচ্ছে আমাদের সবার সামনে। পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার লুটেরা ব্যবসায়ী সালমান এফ রহমান, জাহিদ মালেক, সাইফুজ্জামান চৌধুরী। প্রথমত আমি ক্লারিফিকেশন দিই যে আমরা জামাতের সাথে, দলের সাথে না, জামাতের মাননীয় আমিরের সাথে আমরা একটা বৈঠক করি এবং বৈঠকের মূল এজেন্ডা ছিল, তখন হঠাৎ করে যেহেতু আমাদেরকে যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা মণ্ডলী, সেই দাওয়াতটা আসা শুরু হয়। তো সেই জায়গাটায় আমাদের প্রথম থেকে একটা প্রচেষ্টা ছিল যে এক দফা আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেহেতু আমরা সবাই একত্রিত ছিলাম এবং ওই ঐক্যতাটা আমরা এই আন্দোলনের পরেও যেন ধরে রাখি, এই প্রচেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল। সো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার সময় যেন আমরা সবাই এক সুরে কথা বলতে পারি, আমরা কি চাই, আমরা কি আশা করি এবং কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখতে চাই, সেগুলো বাংলাদেশ জামাত ইসলাম থেকে কিভাবে তাদেরকে জানাবেন, আমাদের সাথে বসলে আমরা কিভাবে জানাবো, সেটার আলোচনা এবং যেন আমরা আলোচনার সময় একটা ঐক্যতার জায়গায় থাকতে পারি, সেইটাই ছিল আমাদের এজেন্ডা। এবং এই এজেন্ডায় আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী নির্বাচনে কি হতে পারে সেটা আসলে নির্বাচনের একটা সময় সীমা বা নির্বাচন কবে হতে পারে এটা একটা নির্ণয় না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে আমরা কোনো দলই আলোচনা করছি না এবং করবো না বলে আমি মনে করি। দুঃখজনক কিন্তু 15.5 বছর ধরে যত জায়গায় যত শক্তভাবে শেখ হাসিনার দোসরদেরকে বসানো হয়েছিল, এটা রাতারাতি সরানো সম্ভব না। এটা যেমন সত্যি রাতারাতি সরানো সম্ভব না, একই সাথে কিছু দূর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সাধুবাদ জানিয়েই বলছি যে কিছু দূর আমরা দেখছি যে গত 2 মাসে যতখানি এদের আওয়ামী দোসরদের আপনার দায়িত্বশীল জায়গা থেকে সরানোর যত বড় একটা ড্রাইভ দেয়া যেত, তাদেরকে সাজা বা আইনের আয়তায় আনার জন্য যতখানি করা যেত ততখানি করা হয়নি বলে আমরা মনে করি। এইখানে আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন সরকারে যারা আছেন তাদের।
মানে সরকারি পর্যায় থেকে দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদেরকে সরানো, নতুন লোকজনদেরকে বসানো এবং আওয়ামী দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা, এই জায়গাটাতে আমরা মনে করি আমরা এখনো অনেক দূর পিছিয়ে আছি।